ওকে, সো ফাইনালি হচ্ছে আমাদের ছোট্ট একটা টপিক বাকি ছিল, ওটা হচ্ছে আজকে আমি একটু শেষ করে দিই। খুব একটা বড় টপিক না, ছোট জিনিস। যে টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি শেডিং। সেটা হচ্ছে তোমার লাইটনিং এর আন্ডারে পড়ে, যে আমরা যে ফর্ম রিফ্লেকশন মডেল দেখছিলাম, সো ওই টপিকের আন্ডারেই হচ্ছে শেডিংটা পড়ে আর কি। সো শেডিং জিনিসটা কি, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আগে হচ্ছে আমরা যদি একটু ফর্ম রিফ্লেকশন মডেলের কথা চিন্তা করি, যে আমরা এখানে যেটা শিখছিলাম, যে একটা অবজেক্টকে যখন আমরা পিওরলি হচ্ছে ভিজুয়ালাইজ করতে চাই, তো অবজেক্টের উপর ডিফারেন্ট টাইপের লাইটের হচ্ছে প্রয়োজন হয়। অ্যাম্বিয়েন্ট লাইট ছিল আমাদের, ডিফিউজ লাইট ছিল, স্পেকুলার লাইট ছিল। তো প্রত্যেকটা লাইটই যেটা করে, যে অবজেক্টের কোন পোর্শনটাকে কোন কালার দিয়ে অ্যাসাইন করতে হবে ওইটা হচ্ছে আমাদেরকে বলে দেয়। যেমন হ্যাঁ, এই অবজেক্টের এই জায়গাটা বেশি শাইন করবে, বা অবজেক্টের এই যে বাকি জায়গাগুলো ইয়েলো হবে, এখানে একটা ডার্ক সার্কুলার পোর্শন থাকবে। সো কোথায় কোন কালারটা অ্যাসাইন করতে হবে সেইটা হচ্ছে আমরা এই ফর্ম রিফ্লেকশন মডেলের মাধ্যমে জানি। বাট কোথায় কোনটা অ্যাসাইন করতে হবে এটা জানলেই তো কাজ শেষ না, আমাকে অ্যাকচুয়ালি কালার গুলো কিন্তু অ্যাসাইনও করা লাগবে, মানে বাস্তবে। সো আমরা হচ্ছে জানলাম ফর্ম রিফ্লেকশনের মাধ্যমে যে কোন জায়গায় কোন কালারটা বসবে, আর সেই বসার অ্যাকচুয়ালি এখন ওই কালার গুলোকে আমরা যে বসাবো সেই বসানোর প্রসেসটাকে মূলত হচ্ছে আমরা শেডিং বলি। সেটাই, যে শেডিং ইজ দ্য প্রসেস অফ অ্যাসাইনিং কালার্স টু পিক্সেলস। কোন পিক্সেলে কোন কালার বসবে এটা অ্যাসাইন করার যে প্রসেসটা, ওটাই হচ্ছে আমাদের শেডিং আর কি। এখন শেডিং কে ব্রড থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফ্ল্যাট শেডিং আর এটা হচ্ছে আমাদের স্মুথ শেডিং। আর স্মুথ শেডিং কে পরে আরো দুই ভাগে ভাগ করা হয়। তো আমরা হচ্ছে আগে ফ্ল্যাট শেডিং টা বুঝি। ফ্ল্যাট শেডিংটা কি? ফ্ল্যাট শেডিং এ দেখো নামের মধ্যে বলে দিছে যে এটা একদম ফ্ল্যাট হবে। দ্যাট মিনস হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার সারফেসে তুমি হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কালার অ্যাসাইন করে দিব ফ্ল্যাট ভাবে, তাহলে ওটাকে আমরা ফ্ল্যাট শেডিং বলি। এটার একটা এক্সাম্পল যদি আমরা যাই, ধরো যে এইখানে হচ্ছে একটা ফ্ল্যাট শেডিং এর এক্সাম্পল দেখানো হয়েছে। যে ধরো তোমার কাছে একটা গাড়ি দেওয়া আছে। এখন গাড়ির তো অনেকগুলো সারফেস আছে, যেমন এটা হচ্ছে তার ইঞ্জিনের উপরের জায়গাটা, এটা হচ্ছে গাড়ির গ্লাসের জায়গাটা, এটা হচ্ছে গাড়ির যে গিয়ারটা বা চাকার জায়গাটা সেটা। তো এখন খেয়াল করো, এর যে প্রত্যেকটা সারফেসে কিন্তু একটা সিঙ্গেল কালার বসানো হয়েছে। মানে গ্লাসের মধ্যে জাস্ট ব্ল্যাক কালার বসানো হয়েছে, সামনের পোর্শনটাতে জাস্ট ব্লু কালার বসানো হয়েছে, দেন উপরে যে সারফেসটা এখানে শুধুমাত্র ব্লু কালার বসানো হয়েছে। তার মানে তুমি যখন একটা পার্টিকুলার সারফেসে শুধুমাত্র একটা সিঙ্গেল কালারই বসাইতে পারবা, ওই টাইপের যে শেডিং ওইটাকে আমরা ফ্ল্যাট শেডিং বলি। মানে হচ্ছে ফ্ল্যাট ভাবে যে কোনো একটা পার্টিকুলার সারফেসে একটাই কালার বসবে, এই ধরনের শেডিংকে আমরা ফ্ল্যাট শেডিং বলি। এখন ফ্ল্যাট শেডিং এর সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে তুমি খুব ফাস্ট যে কোনো একটা অবজেক্টকে কালার অ্যাসাইন করতে পারবা। কারণ যেহেতু তোমার একটা জায়গায় ধরো যদি 50টা সার্ফেস থাকে, মাত্র 50 বার হচ্ছে কালার অ্যাসাইন করে দিলেই শেষ, কারণ একটা সার্ফেসে একটা বেশি কালার বসবে না। বাট প্রবলেমটা কি, যে কখনোই তুমি এটার মাধ্যমে রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করতে পারবে না, বিকজ দিস ইমেজ ইজ নট রিয়েলিস্টিক। একটা গাড়ির জন্য যদি ইমেজ বানাইতে বলা হয়, এন্ড ওটা যদি তুমি দেখো যে গাড়িটা দেখতে এমন, এটা আসলে কোনোভাবেই একটা রিয়েলিস্টিক গাড়ি না বা রিয়েলিস্টিক কার না। সো এটাই হচ্ছে ব্যাপারটা, যে ফ্ল্যাট শেডিং আসলে যদিও এটা খুব স্মুথ বা মানে খুব তাড়াতাড়ি ফাস্ট করা যায়, ফাস্ট রেন্ডারিং করা যায়, বাট এটার মাধ্যমে আসলে তোমার যে ছবিটা হবে সেটা কোনোভাবে বাস্তবসম্মত আসলে হবে না। সো দ্যাটস হচ্ছে আমরা ফ্ল্যাট শেডিংটা আসলে ব্যবহারও করি না। সেই জন্য আমাদের যেটা করা লাগে, আমরা মূলত হচ্ছে স্মুথ শেডিং, যেটা স্মুথ শেডিংটা ব্যবহার করি। কারণ স্মুথ শেডিংটা প্রত্যেকটা পয়েন্ট, ধরো হচ্ছে এই গ্লাসে এটা একটা পয়েন্ট, এর পরে একটা পয়েন্ট আছে, সো ইচ এভরি পয়েন্ট, যেটা প্রত্যেকটা পয়েন্টের জন্য হচ্ছে সে কাজ করে, বা প্রত্যেকটা পয়েন্টে সে আলাদা আলাদা কালার অ্যাসাইন করার চেষ্টা করে আর কি। স্মুথ শেডিং এর মধ্যে এটা আসলে হয়। আর ফ্ল্যাট শেডিং হচ্ছে একটা সার্ফেসে, পুরো একটা বিশাল বড় সার্ফেসে একটা সিঙ্গেল কালার দিয়ে দেয়, যে কারণে অবজেক্টটা দেখতে হচ্ছে রিয়েলিস্টিক হয় না আসলে। এখন এই স্মুথ শেডিং যেটা, সেটা আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় গরার্ড শেডিং, আর একটা হচ্ছে আমাদের ফং শেডিং। সো এখন এই দুটো আমরা একটু দেখবো। ফার্স্ট আমরা একটু গরার্ড শেডিংটা দেখি, যে গরার্ড শেডিংটা কিভাবে কাজ করে। সো তো গড় শেডিং এ যেটা হবে, যে যেটা বললাম, যে প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে পয়েন্টকে আলাদা আলাদা কালার অ্যাসাইন করা হয়। তো আমরা এই ফিগারটা ভালোভাবে বুঝতে পারলে গড় শেডিং এর আইডিয়াটা হচ্ছে হয়ে যাবে। তো গড় শেডিং ইনিশিয়ালি যেটা হয়, যেমন এইখানে একটা হচ্ছে আমাদের বলতে পারো স্কোয়ার বা হচ্ছে একটা চতুর্ভুজের মতো একটা ফর্মেট দেওয়া আছে। সো দ্যাট দেয়ার এখানে আমাদের চারটা হচ্ছে ভার্টেক্স আছে। সো এটা ধরো একটা ভার্টেক্স 1, এটা ভার্টেক্স 2, এটা ভার্টেক্স 3, এন্ড দিস ইজ মাই ভার্টেক্স 4। প্রতিটা ভার্টেক্সে ইনিশিয়ালি হচ্ছে চারটা আলাদা আলাদা কালার হচ্ছে অ্যাসাইন করে দিই আমরা। এবং ওয়ার শেডিং হচ্ছে এই চারটা কালার ব্যতীত আমরা আর অন্য কোনো কালার জানি না, যে অন্য কোথাও আমরা কি কালারটা বসাবো। তো এরপর আমাদের যেটা করতে হয়, ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের মাঝের যে পয়েন্ট গুলো আছে, মাঝের পয়েন্ট গুলোর কালার হচ্ছে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করি। মানে আমরা ইনিশিয়ালি কিন্তু শুধুমাত্র যতগুলো কর্নার থাকবে, অতগুলো কর্নারের হচ্ছে কি কালার বসবে সেটা আমরা ইনিশিয়ালি জানি। বাট তার মাঝে যে পয়েন্ট গুলো আছে, এখানে এই যে সাইডে যে পয়েন্ট, আবার মাঝেও যে এরকম যে কোনো একটা পয়েন্ট যদি তুমি নাও, সেখানে হচ্ছে কোন কালার বসবে এটা ইনিশিয়ালি আমরা বলতে পারি না। So ওটা বের করতে গেলে আমাদের ম্যাথের হেল্প নিতে হয়, যাতে করে আমরা বের করতে পারি।
সো এই প্রসেসটা যদি আমরা একটু দেখি যে কিভাবে আমরা বর্ডার শেডিং এর মাধ্যমে অ্যাকচুয়ালি কালার গুলো বের করতে পারি বাকি পয়েন্ট গুলার, সেটাই হচ্ছে আমরা একটু যাই। তো ধরো আমরা হচ্ছে আগের ফিগারটাই ড্র করি। ফর এক্সাম্পল এই হচ্ছে আমার ওই স্কোয়ার বা চতুর্ভুজ যেটাই বলো, ওরকম কিছু একটা দেওয়া আছে। ওকে, সো দিস we know the color of four vertices. So this is C1, this is color 1, this is my color 2, this is my color 3, and this is my color 4. So আমরা চারটা পয়েন্টের জন্য চারটা ডিফারেন্ট কালার হচ্ছে জানি। আর প্রতিটা এই যে ভার্টেক্স গুলো আছে প্রতিটা পয়েন্টের হচ্ছে আমরা ধরো কোঅর্ডিনেট জানি। ফর এক্সাম্পল কোঅর্ডিনেট ইজ x1 y1, এই পয়েন্টের কোঅর্ডিনেট ইজ x2 y2, দিস ইজ এটার নাম হচ্ছে আমরা C4, C3 দিয়ে C3 খেলবো, সমস্যা নেই, x3 y3। আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আমার x4 y। ওকে, তো আমরা হচ্ছে এখন যেটা বললাম যে আমরা জানি না যে ধরো এই পয়েন্টে কালারটার ভ্যালু কত হবে, অথবা এই পয়েন্টে কালারটার ভ্যালু কত হবে, অথবা মাঝে যদি কোনো একটা র্যান্ডম পয়েন্ট দেওয়া হয় এই পয়েন্টে কালারটার ভ্যালু কত হবে, এগুলো কোনো কিছু কিন্তু আমরা আসলে জানি না। বাট এগুলো অ্যাকচুয়ালি বের করা যায়। তো গড় শেডিং আমরা ফর্মুলার মাধ্যমে, এবং এই টাইপের ম্যাথও তোমার পরীক্ষায় আসতে পারে, যে আমরা আসলে এই মাঝের পয়েন্টের কালারটা কি হবে। ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম যে এই পয়েন্টের কালারটা আমরা বের করতে চাই, এন্ড দা কালার ইজ CR, দ্যাট মিনস কালার রাইট। আর এখানে ধরো একটা কোঅর্ডিনেট আমার কাছে কোশ্চেনে দেওয়া আছে যেটা হচ্ছে XR কম হচ্ছে YR এরকম। সো যদি আমরা হচ্ছে এই পয়েন্টের কালার বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, ধরো আমরা এখন CR বের করবো, যে হোয়াট শুড বি দ্য ফর্মুলা ফর CR। CR শুড বি ইকুয়াল টু, আমরা হচ্ছে দেখো CR টা আসলে কিন্তু C1 এন্ড C2 এই দুইটার মাঝে হচ্ছে এক্সিস্ট করতেছে। তাহলে আমরা C1 থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে উঠবো বা আস্তে আস্তে সামনের দিকে যাব। সো উই আর গোনা ইউজ C1 প্লাস, আমাদের রেঞ্জটা হচ্ছে C2 থেকে C1 এর মধ্যে, দ্যাটস ওয়াই উই আর গোনা ইউজ C2 মাইনাস C1 ইনটু, নাও হচ্ছে এখন আমরা কোঅর্ডিনেটের ভ্যালু গুলো বসাবো। আমরা যে পয়েন্ট আরেকটা জিনিস মাথায় রাখি আমরা, যে আমরা কিন্তু C1 থেকে C2 এর দিকে যাচ্ছি, দ্যাট মিনস আমরা আসলে কিন্তু উপরের দিকে উঠতেছি, বা আলটিমেটলি y অ্যাক্সিস চেঞ্জ করবো। তুমি এটাকে এক্স এর মাধ্যমে করতে পারো, বাট নর্মালি যেটা করা হয় যখন আমরা উপরের দিকে উঠি y করবো, আর যখন আমরা ডান দিকে যাবো তখন এক্স এর ফর্মুলা ব্যবহার করবো। সো আমরা এখানে y এর কোঅর্ডিনেট শুধু নিব, সেটা হচ্ছে তুমি যে পয়েন্টে বের করতে চাও সেই পয়েন্টের y এর কোঅর্ডিনেট হচ্ছে y আর মাইনাস, তুমি যেখান থেকে শুরু করতেছো সেই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে y1, সো মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার এই টোটালটার রেঞ্জ কত, টোটালটার রেঞ্জ হচ্ছে y2 মাইনাস y1। সো এই ফর্মুলাটা যদি ব্যবহার করো তাহলে হচ্ছে তুমি এই যে মাঝের যে পয়েন্ট আছে CR, এই পয়েন্টের কি কালারটা অ্যাসাইন হবে ওই কালারটা এই ফর্মুলার মাধ্যমে হচ্ছে বের করে ফেলতে পারবা। আবার ধরো আরেকটা প্র্যাকটিস করি, আমাকে বললো যে এই পয়েন্টের কালারটা বের করতে, সো এই পয়েন্টের আমি কালারের নাম দিলাম ধরো CL। সো আওয়ার ফর্মুলা অফ দ্য CL শুড বি, তাহলে CL এর জন্য দেখো সেম, আমরা কিন্তু এবার C1 থেকে C4 এর দিকে হচ্ছে যাচ্ছি। তাহলে আমরা যেটা করতে পারি আমরা বলবো C1 প্লাস, যেহেতু আমার ফাইনাল পয়েন্ট C4 আর ইনিশিয়াল পয়েন্ট C1, ইট শুড বি C4 মাইনাস C1 ইন্টু, নাও আমরা এখন y এর কোঅর্ডিনেটটা ব্যবহার করব। সো দা y কোঅর্ডিনেট শুড বি, এইখানে হচ্ছে আমার এই পয়েন্টের কোঅর্ডিনেট ধরো দেওয়া আছে আমার কাছে XL কমা y, কোঅর্ডিনেট গুলো কোশ্চেনে নর্মালি দেওয়া থাকে। সো এটা হবে আমার YL মাইনাস আমার ইনিশিয়াল y কোঅর্ডিনেট হচ্ছে Y1, আর ডিভাইডেড বাই হচ্ছে আমার ইন টোটাল যে ডিস্টেন্সটা আসলে ছিল যেটা হচ্ছে আমার Y4 মাইনাস Y1। সেখানে Y2 মাইনাস Y1 আসছে বিকজ আমরা এই টোটাল ডিস্টেন্সটা নিচ্ছি, আর এবার Y4 মাইনাস Y1 আসছে বিকজ আমরা এই ফুল ডিস্টেন্সটা নিয়েছি জন্য। সো এইটা করলে আমরা হচ্ছে এই পয়েন্টে কি কালার হবে CL সেটা আমরা বের করতে পারলাম। ইভেন মজার বিষয়, তুমি এখন মাঝের পয়েন্টের কালার কি হবে সেটাও বের করতে পারবা, কিন্তু সেটা বের করতে গেলে এখন আমরা যেহেতু এখন CR আর CL এই দুইটা কালার আমরা জানি, তো আমাকে যদি কেউ বলে এখন এই মাঝের পয়েন্টে কি কালার অ্যাসাইন হবে এটা বের করতে, ওটাকে ধর আমি নাম দিলাম হচ্ছে CX। তাহলে CX এর ফর্মুলা আমরা এখন বের করতে পারবো, দ্যাট CX এর ভ্যালু কি হবে দেখো, CX হবে, এবার আমরা CL থেকে CR এর দিকে ধরা যাচ্ছে, তাহলে আমি CL থেকে শুরু করব, প্লাস এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কত, CR থেকে CL বিয়োগ করলে আমরা পাবো মানে কালার R মাইনাস কালার L ইনটু, আর এবার খেয়াল করো আমরা কিন্তু এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের ডিরেকশনটা চেঞ্জ করতেছি আর কি। So আমরা এক্স অ্যাক্সিস এর ভ্যালুগুলো এবার বের করব। তো আমার ধরো এই যে পয়েন্টটা, যে পয়েন্ট আমাকে কালারটা বের করতে বলছে ওই পয়েন্টে ধরো কোঅর্ডিনেট হচ্ছে আমার শুধু এক্স কমা ওয়াই। তো দা ভ্যালু শুড বি, এখানে আমার এক্স আছে মাইনাস আমার ইনিশিয়াল পয়েন্ট কত, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এক্সএল, এক্স মাইনাস এক্সএল ডিভাইডেড বাই আমার টোটাল রেঞ্জটা কত, যেটা হচ্ছে আমার এক্স আর মাইনাস হচ্ছে এক্সএল। সো এক্স আর মাইনাস এক্সএল। সো এটা হচ্ছে আমার টোটাল ফর্মুলা। এটা করলে তুমি মাঝের এই যে পয়েন্টের কালারটা সেটাও হচ্ছে বের করে ফেলতে পারবা। সো এটাই আর কি, প্রসেস গুলো দেখো সব একই আর কি, লাইক তুমি শুরু করবা হচ্ছে যেখান থেকে শুরু করবা সেটা দিবা,
অ্যাড করবা হচ্ছে তোমার রেঞ্জটাকে হচ্ছে এখানে মাল্টিপ্লাই করবো কার সাথে, তোমার এখানে যে ওয়াই এর ভ্যালু গুলো ছিল অথবা এক্স এর ভ্যালু গুলো ছিল আর কি, মানে তুমি যেভাবে ট্রাভার্স করতেছো ওইটার উপর হচ্ছে ডিপেন্ড করবে। সো এই হচ্ছে আমার মাঝের যে কোনো পয়েন্টে কালার বের করার ফর্মুলা গড় শেডিং এর মাধ্যমে। এন্ড এই ফর্মুলাটাই হচ্ছে এখানে আলটিমেটলি হচ্ছে ওখানে দিছে। সো গড় শেডিং এটাই হয় যে আমরা আসলে আলটিমেটলি যে কোনো, যদি আমার কাছে একটা পেন্টাগন দেওয়া থাকতো বা পঞ্চভুজ দেওয়া থাকতো, আমরা হচ্ছে 5টা পয়েন্টের কালার জানতাম, আর বাকি যতগুলো পয়েন্টের কালার আছে সবগুলোকে আমাকে এরকম ফর্মুলার মাধ্যমে গড় শেডিং হচ্ছে বের করা। সো প্রত্যেকটা পয়েন্টের কালার এভাবে ফর্মুলা ইউটিলাইজ করা হয়, ফর্মুলা ইউটিলাইজ করার মাধ্যমে হচ্ছে বের করা হয় আর কি। সো দ্যাটস হাউ দা গড় শেডিং ওয়ার্কস। আমি একটা ম্যাথের এক্সাম্পল দেখাই যে কিভাবে আমার কাছে কোশ্চেনে ম্যাথ আসতে পারে। ফর এক্সাম্পল তোমাকে হচ্ছে একটা ওই সিমিলার ছবিটি ধরো আঁকলাম, ঠিক আছে? আমি ম্যাথের একদম ছোট একটা প্রশ্ন দেখাই। ধরো এইখানে হচ্ছে কালার বলা আছে, কালারটা ধরো RGB ফরম্যাটে দেওয়া, ঠিক আছে? তাহলে কালার ধরো বলা আছে 0.1, 0.2, 0.3। সো RGB ফরম্যাটে তোমার এই পয়েন্টের কালার তুমি জানো, আবার এই পয়েন্টের কালারও তুমি জানো, RGB ফরম্যাটে দেওয়া আছে। ধরো এটা দেওয়া আছে 0.7, 0.8 আর 0.9, এটা। আর ধরো এই পয়েন্টের কোঅর্ডিনেটও বলা আছে, কোঅর্ডিনেট ধরো দেওয়া আছে হচ্ছে 30, হচ্ছে 25, এটা এই পয়েন্টের কোঅর্ডিনেট। এই পয়েন্টটা ধরো, এটা পয়েন্টের নাম এ। আর এই পয়েন্ট হচ্ছে সি, সি পয়েন্টে ধরো কোঅর্ডিনেট তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 105, 100, র্যান্ডমলি নিলাম আর কি। আর তোমাকে এখন বলছে যে তুমি এই যে পয়েন্টটা আছে, তোমাকে ধরো কোশ্চেনে বলো এই পয়েন্টটার নাম হচ্ছে বি পয়েন্ট, বি পয়েন্টের ধরো কোঅর্ডিনেট বলা হচ্ছে 55, 50। এখন তোমাকে ম্যাপ করতে বলা হলো, যাচ্ছে এখন বি পয়েন্টে RGB ভ্যালু গুলো বের করো, যে বি পয়েন্টের জন্য RGB ভ্যালু কত আসবে, রেড কত, গ্রিন কত, ব্লু কত। এখন আমরা হচ্ছে যে একটু আগের যে ফর্মুলা গুলো দেখলাম ওই ফর্মুলাটা ইউজ করে দেন বি পয়েন্টের হচ্ছে আমরা RGB ভ্যালুটা বের করতে পারি। কি হবে, ধরো আমি বি পয়েন্টের ফার্স্টে রেড কালারটা বের করতে চাই। তাহলে বি পয়েন্টে রেড কালার বের করতে হলে কি করতে হবে, তুমি দেখো ফার্স্টে আমরা এ থেকে কিন্তু আস্তে আস্তে কোথায় যাবো, সি এর দিকে যাবো। তাহলে এর আগে রেড কালারটা আমাকে নিতে হবে, যেটা হচ্ছে 0.1 প্লাস, বা তুমি যদি এখন ফর্মুলার দিকে তাকো এমনও পাবো, এই যে ফার্স্টটা কালার ওয়ান যেখান থেকে শুরু করবা, দেন হচ্ছে তাদের ডিফারেন্স নিতে হবে, ফাইনাল আর ইনিশিয়ালের ডিফারেন্স। সো আমার ফাইনাল রেড কালার ইন্টেন্সিটি আমরা দেখবো, আমার ফাইনাল এই জায়গাটা পৌঁছাইতে হবে, এখানে আমার রেড কালার ইন্টেন্সিটি 0.7। সো 0.7 মাইনাস আমার ইনিশিয়াল রেড ইন্টেন্সিটি 0.1, সেই হচ্ছে 0.1 নিলাম। এরপর আমাদের কি করা লাগতো, এরপর হচ্ছে দেখো এই যে ওয়াইএস মাইনাস ওয়াই বটম, ওয়াই বটম মানে হচ্ছে যেখানে তুমি শুরু করছিলা, আর ওয়াইসটা মানে হচ্ছে যে পয়েন্টে তুমি অ্যাকচুয়ালি কালারটা বের করতে চাও। তো আমরা যে পয়েন্টে কালারটা বের করতে চাই সেই পয়েন্টের ওয়ার কোঅর্ডিনেট, এই পয়েন্টে আমি কালার বের করতে চাই, এই পয়েন্টের ওয়ার কোঅর্ডিনেট দেওয়া আছে 50। সো ইট শুড বি 50 মাইনাস আমার ইনিশিয়াল পয়েন্টস এর ওয়ার কোঅর্ডিনেট 25। তো তাহলে বসবে এই জায়গায় 25 ডিভাইডেড বাই হচ্ছে একদম ফাইনাল থেকে ইনিশিয়ালের ওয়ার কোঅর্ডিনেট বিয়োগ করে দিব। ফাইনালের কোঅর্ডিনেট 100, ইনিশিয়ালের কোঅর্ডিনেট 25, সো ইট শুড বি 100 মাইনাস 25। সো দেখো এখন ক্যালকুলেশন করো কত আসবে, যে 0.1 প্লাস 0.7 থেকে করলে আসলে কত, 0.6, আর এটা করলে 25/75, দ্যাট মিনস 1/3। সো পুরোটা ক্যালকুলেশন করলে কত আসবে, 0.3। তাহলে তোমার রেড কালার ইন্টেন্সিটি পাবা 0.3। সেম ভাবে এখন দেখো গ্রিন কালারের জন্য ইন্টেন্সিটি কিন্তু বের করতে পারবা। গ্রিন কালারের জন্য তুমি গ্রিনের প্যারামিটার ইউজ করবে, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.8। তাহলে 0.1 এর জায়গায় আমরা 0.2 দিব, আর এই 0.7 এর জায়গায় 0.8 দিব, কারণ গ্রিন ইন্টেন্সিটি 0.8 ছিল যে কোশ্চেন অনুযায়ী। তাহলে 0.8 মাইনাস 0.2 ইন্টু ওয়াই কোঅর্ডিনেট কিন্তু চেঞ্জ হবে না, হ্যাঁ, কারণ আমরা কিন্তু এ আর সি এর মাঝখানে করতেছি। সো দ্য ওয়াই কোঅর্ডিনেট ইজ সেম, তার মানে এখান থেকে তুমি 1/3 পাবো ফাইনালি। তার মানে ক্যালকুলেশন করলে কত, 0.6, হ্যাঁ 0.4 আসবে। সো ইট শুড বি দ্য ভ্যালু অফ দ্য গ্রিন। আর এখন আমরা ব্লুর জন্য যদি করি, সেম ব্যাপার, ব্লুর জন্য ব্লু এর প্যারামিটার নিব, দ্যাট ইজ 0.3 প্লাস এখানে ব্লু এর হচ্ছে 0.9। So it should be 0.9 minus 0.3 into হচ্ছে আমার 1/3। So it should be I guess 0.5। So এই হচ্ছে দেখো, তাহলে আমরা এই যে বি পয়েন্টটা ছিল, বি পয়েন্টের কালার গুলো সব বের করে ফেললাম। তাহলে বি পয়েন্টের কালার কত হবে, সেটা হবে 0.3, কালার মডেল 0.4, 0.5। So এইভাবে হচ্ছে তোমাকে ম্যাথটা করা লাগতে পারে গড় শেডিং আর কি, যে র্যান্ডম হচ্ছে কিছু পয়েন্ট দিয়ে দিবে, ওদের মাঝে কোনো একটা জায়গায় বলবে যে ওই পয়েন্টটা তাহলে গড় শেডিং এর ভ্যালু কত বা কালার মডেলের ভ্যালু কত হয়। সো এটাই আর কি আমাদের এখান থেকে শেখার জায়গা ছিল। যাই হোক, সো এই হচ্ছে আমরা ফর্মুলা দেখলাম আর কেমনে ম্যাথ করতে হয় ওটা বুঝলাম। তো এই হচ্ছে গড় শেডিং এর ব্যাপারটা। এখন গড় শেডিং এর হচ্ছে কিছু প্রবলেম আছে। মেইন প্রবলেমটা হচ্ছে যেটা আমি বললাম, যে গড় শেডিং কিন্তু হচ্ছে শুধুমাত্র এই চারটা যে পয়েন্ট আছে, মানে এই পার্টিকুলার পয়েন্ট গুলার কালার জানে, বাকিগুলা কিন্তু সে অ্যাকচুয়ালি জানে না, বাকিগুলা কিন্তু সে ফর্ম রিপ্লে মানে
এই 4টা পয়েন্টকে সে ফর্ম রিফ্লেকশন মডেলের মাধ্যমে বের করছে। বাট বাকি যে পয়েন্ট গুলা, ধর এই পয়েন্টের কালার অথবা এই পয়েন্টের কালার, এই পয়েন্টের কালার, এই পয়েন্টের কালার, এগুলা কিন্তু হচ্ছে সে এই ম্যাথমেটিক্যাল ফর্মুলা দ্বারা বের করে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফর্ম রিফ্লেকশন মডেলের মাধ্যমে বের করছে না। এই কারণে যেটা হয় যে এই 4টা পয়েন্ট বাদে বাকি যে পয়েন্ট গুলো থাকে, ধর এখানের কথা বলো অথবা এখানের কথা বলো অথবা এখানের কথা বলো, এই পয়েন্ট গুলোতে কিন্তু অ্যাকচুয়াল লাইট হচ্ছে ভালোভাবে দেখা যায় না, কারণ তুমি আসলে অ্যাকচুয়াল রিফ্লেকশন মডেল ব্যবহার না করে তুমি আসলে কিছু কি বলে ম্যাথমেটিক্স এর মাধ্যমে বা অ্যালজেব্রার মাধ্যমে তুমি কাজগুলো আসলে করতেছো। সেই জন্য যেটা হয় গড়ার শেডিং এর মধ্যে যেটা করা দেখা যায় যে এরকম, এই যে ধরো এই যে সেন্টারে কোনো একটা স্পটলাইট হচ্ছে মিস হয়ে যাবে, অথবা ধরো এই যে এজ গুলাতে কোনো একটা লাইট মিস হয়ে যাবে, এরকম হচ্ছে ঝামেলাগুলো থাকবে। মানে ভার্টেক্স গুলো খুব স্পষ্ট দেখা যাবে, বাট সেন্টারের জায়গা বা এই যে জায়গাগুলো, যেহেতু ওই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি রিফ্লেকশন মডেল ব্যবহার না করে আমরা ম্যাথমেটিক্যালি করতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে বাকি পয়েন্ট গুলোতে ভালো ছবি আসে না বা ভালো ইমেজ হচ্ছে জেনারেট করা যায় না। সেটা হচ্ছে গড়ার শেডিং এর হচ্ছে মেইন সমস্যা আর কি, যে ভার্টেক্স গুলোতে সুন্দর লাইট আসে, বাট অন্য সবগুলো জায়গায় হচ্ছে ডাল আসবে আর কি, ভার্টেক্স বাদে যে কোনো জায়গায়, সেটা এই মাঝের লাইন হোক অথবা সেন্টারের যে কোনো একটা জায়গা হোক, এই ব্যাপারটা। আচ্ছা, আর এই গড়ার শেডিং এর যে প্রবলেমটা, এটা ঠিক করার জন্য হচ্ছে পরে আমাদের ফং শেডিংটা আসে। ফং শেডিং এর মধ্যে আর কোনো ঝামেলা থাকে না, এটা একদম খুবই পারফেক্ট। কারণটা কি, ফং শেডিং আর গড়ার শেডিং এ দেখো ফর্মুলা গুলো কিন্তু সেমই, খালি ডিফারেন্সটা কোথায় দেখো, গড় শেডিং এ তুমি কালার বের করতেছিলা ম্যাথমেটিক্যালি, কিন্তু ফং শেডিং এ তুমি কালার ব্যবহার করবে না, তুমি বের করবে কি জানো, নর্মাল বের করবে। এই যে এন গুলো হচ্ছে সবগুলো নর্মাল, তো ফর্মুলা এক্স্যাক্টলি আগের মতো হবে, কিন্তু এবার আমরা যেটা করি প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে নর্মাল গুলা বের করি, মানে হচ্ছে আমাদের লম্ব গুলা থাকে। এই নর্মাল গুলা বের করার পর দেন হচ্ছে আমরা আমাদের ওই যে ফর্ম রিফ্লেকশন মডেলে শিখছিলাম যে আমাদের নর্মাল ভেক্টর থাকবে, দেন আমাদের ভিউ পয়েন্ট থাকবে, দেন হচ্ছে ম্যাথমেটিক্যালি অ্যাকচুয়াল লাইট যেটা সেটা হচ্ছে বের করা হয়। সো আলটিমেটলি এই কারণে ফং শেডিং এ তুমি যে কোনো পয়েন্টের দিকে তাকাও না কেন, কখনোই কোনো সমস্যা হয় না, কারণ এখানে তুমি আলটিমেটলি কালার বের করতেছো না, তুমি শুধু এক্সাক্ট নর্মালটা বের করতেছো। ওই নর্মালটাকে পরে ফং রিফ্লেকশন মডেলের ফর্মুলাতে ফালাইতেছো, ফালানোর পরে হচ্ছে তুমি অ্যাকচুয়াল লাইটটা হচ্ছে বের করতেছো, অ্যাকচুয়াল কালারটা বের করতেছো। তার মানে এইখানে যে বাকি পয়েন্ট গুলোতে যে কালার গুলো আসবে, ওই কালার গুলো কিন্তু ম্যাথ থেকে নর্মাল ফর্মুলা থেকে আসবে না, ওটা বরং অ্যাকচুয়াল যে ফং রিফ্লেকশন মডেলের ফর্মুলা আছে সেইটার মাধ্যমে হচ্ছে অ্যাকচুয়াল যে কালার গুলো সেগুলো হচ্ছে বের হয়। এই জন্য হচ্ছে ফর্ম শেডিং যেটা, সেটা হচ্ছে সব থেকে বেস্ট, কারণ এখানে আলটিমেটলি তুমি যে কোনো পয়েন্টের দিকে তাকাবো না কেন, সব জায়গায় হচ্ছে তুমি পারফেক্ট কালার গুলো পাবা, পারফেক্ট কালার গুলো অ্যাসাইন করা হবে। সো এই দুইটাই হচ্ছে ডিফারেন্সটা, যে এখানে হচ্ছে কালার বের করা হয়, কালার গুলো কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা থেকে আসে না, এটা হচ্ছে নর্মাল অ্যালজেব্রিক ফর্মুলা থেকে আসে। আর এখানে আমরা হচ্ছে নর্মাল বের করি, এবং নর্মাল গুলোকে হচ্ছে পরে অ্যাকচুয়াল ফর্ম রিফ্লেকশনের ফর্মুলাতে ফালানো হয়, যেটার মাধ্যমে অ্যাকচুয়াল কালারটা জেনারেট হয়। দ্যাটস ওয়াই ফং এর মাধ্যমে বেস্ট অপশন বা বেস্ট ছবিগুলো হচ্ছে আমরা জেনারেট করতে পারি। আর এই জন্য দেখো এই যে হচ্ছে তোমাকে দেখাইছে যে এই যে মাঝের কালারটা, কখনোই গড় শেডিংটা হচ্ছে এই মাঝের কালারটা দেখাইতে পারতো না, সো এটা কিন্তু ফাংশনিং দেখাইতে পারবেন। তারপর ধরো এই যে এজের যে কালারটা, এজের কালারটা কিন্তু হচ্ছে গড় শেডিং দেখাইতে পারতো না, ফং হচ্ছে এটা ঠিকভাবে করতে পারবে। এই কালারটা কিন্তু ফং আর গড় দুইজনই দেখাইতে পারবে, কারণ এটা কিন্তু ভার্টেক্স আছে, ভার্টেক্স যদি থাকে গড় শেডিং কিন্তু তখন ভালোভাবে কাজ করে, মানে ভার্টেক্স থাকলে তার কোনো সমস্যা নেই। সো ভার্টেক্সে যখন থাকবে তখন গড় আর ফং দুইটাই কাজ করে, বাট এই দুইটা যে কেস আছে, এই দুইটা কেজে হচ্ছে ফর্ম হচ্ছে কাজ করবে, এই দুইটা কেজে হচ্ছে গড়ার কাজ করতে পারবে না, বিকজ এই দুইটা পয়েন্ট ভার্টেক্স এর মধ্যে নেই। সো এই হচ্ছে তাহলে আমাদের শেডিং এর ব্যাপারগুলো আর কি, যে কিভাবে কাজ করে। আর এখান থেকে তেমন কিছু দেখার নাই আর কি। আর এগুলো যে বই থেকে দেখতে পারবো, যদি বই থেকে হচ্ছে পড়ো প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে। যাই হোক, so এটাই হচ্ছে আর কি আমার দেখানো ছিল, যে শেডিং থেকে হচ্ছে এই টপিকটাই হচ্ছে আমাদের একটু বাকি ছিল যেটা হচ্ছে বলার। আর আমি হচ্ছে একটু সিলেবাসটা হালকা একটু এক্সপ্লেন করে দিই আর কি কালকে, যে আমাদের টপিক